এখন আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের নৈবেদ্যিক প্রশ্নের উত্তর। 1 নম্বরে দেওয়া আছে, দেখো নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? ঘরবাড়ি, ডাকঘর, পদ্মা নদী, খামার বাড়ি। প্রাকৃতিক সম্পদ হচ্ছে পদ্মা নদী। 2 নম্বর, ব্যবসায়ের সুনাম সম্পদ, কারণ এর অভাব পূরণের ক্ষমতা আছে। 2, শর্ত পরিবর্তন করা যায়। 3, সামষ্টিক মালিকানা দেখা যায়। নিচের কোনটি সঠিক? ক 1 আর 2, খ 1 আর 3, গ 2 3, ঘ 1 2 3। এখানে আমাদের সঠিক উত্তর হবে ক নম্বর 1 আর 2। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাহেলা একটি সেলাই মেশিন আছে, তার থেকে মাসিক আয় 20,000 টাকা। তিনি পারিবারিক ভরণ পোষণ ও সন্তানের শিক্ষা ব্যয়ে বাদে তিনি বাকি টাকা সঞ্চয়পত্রে জমা করে রাখেন। সঞ্চয়ের অর্থ থেকে এবছর তিনি আরেকটি সেলাই মেশিন ক্রয় করেছেন। রাহেলা নতুন সেলাই মেশিন ক্রয়ের অর্থনীতিতে কি বলা হয়? সঞ্চয়, মূলধন, বিনিয়োগ নাকি সুযোগ ব্যয়? এটি আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর বিনিয়োগ। 4 নম্বরে দেখো, রাহেলার শেষোক্ত কাজের মাধ্যমে পারিবারিক নিরাপত্তা বাড়ে, সন্তানের প্রতি দায়িত্ব বৃদ্ধি হয়, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর 3টাই। এবার সৃজনশীল প্রশ্নটি দেখো। 1 নম্বর, শরীফদের বাড়িতে কয়েকজন মেহমান এসেছে। তার মা তাকে 1000 টাকা দিয়ে কিছু মাছ ও মাংস কিনতে বাজারে পাঠান। সে বাজারে গিয়ে দেখে পুরো টাকা দিয়ে 2 কেজি মাছ এবং 4 কেজি মাংস কিনতে পারে। অনেক চিন্তার পর সে 1 কেজি মাছ এবং 2 কেজি মাংস ক্রয় করে। তাহলে ক নম্বর প্রশ্নটি হবে, ক নম্বর প্রশ্ন দেখো, আয় কি? খ শক্তি সম্পদ বলতে কি বোঝায়? ক তাহলে ক নম্বর প্রশ্নটি দেখো, আয় কি? খ শক্তি সম্পদ বলতে কি বোঝায়? গ শফিকের মাছ মাংস ক্রয়ের ধারণাটি কিভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। শফিকের 2টি দ্রব্য নির্বাচনে অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। ক নম্বর প্রশ্নের উত্তর দেখো। ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, কোনো ব্যক্তি তার মালিকানাধীন উৎপাদনের উপকরণকে উৎপাদন কাজে নিয়োজিত করে তার বিনিময়ে যা অর্জন করে তাকে বলা হয় আয়। খ নম্বর, প্রকৃতিতে প্রাকৃত সম্পদ ব্যবহার করে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের শক্তি যেমন বিদ্যুৎ, তাপ উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে আমাদের শক্তি সম্পদ। নদীর স্রোত ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ইত্যাদি ব্যবহার করে তাপশক্তি উৎপাদন করা হয়। সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয় সোলার প্যানেল। এক্ষেত্রে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নদীর স্রোত, সৌরশক্তি এগুলো হচ্ছে শক্তি সম্পদের বিভিন্ন উৎস। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরটি দেখো, শফিকের মাছ মাংস ক্রয়ের ধারণাটি সুযোগ ব্যয়ের মাধ্যমে নির্ধারণ করা যায়। কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়, এর ত্যাগকৃত পরিমাণই হলো সুযোগ ব্যয়। এখানে চিত্রের মাধ্যমে দেখো, ও থেকে এক্স অক্ষ বরাবর আমরা ধরেছি মাংসের পরিমাণ, ও থেকে ওয়াই অক্ষ বরাবর আমরা ধরেছি মাছের পরিমাণ। এখন আমরা যদি দেখি যে শফিক সমস্ত টাকা দিয়ে যদি মাছ কিনতে চায় তাহলে 0 থেকে আর পর্যন্ত এই টাকা দিয়ে সে মাছ ক্রয় করতে পারে। আবার সে যদি সমস্ত টাকা দিয়ে মাংস কিনতে চায় তাহলে সে 0 ও থেকে টি পর্যন্ত এ বিন্দু পর্যন্ত সে মাংস ক্রয় করতে পারে। আর এখানে যে আর আর টি যে রেখাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সুযোগ ব্যয় রেখা। অর্থাৎ সে যদি সমস্ত টাকা দিয়ে মাংস কিনতে চায় তাহলে সে মোট 4 কেজি মাংস কিনতে পারবে, এটি হচ্ছে ও থেকে টি পর্যন্ত। আবার যদি সে শুধু মাছ কিনতে চায় সমস্ত টাকা দিয়ে তাহলে ও থেকে আর পর্যন্ত 2 কেজি সে মাছ কিনতে পারবে। কিন্তু সে যদি তার থেকে কিছু কম কিনে তাহলে সে ও থেকে 1 পর্যন্ত সে মাছ কিনবে, অর্থাৎ ও থেকে
এই যে 1 লেখা আছে এই বিন্দু পর্যন্ত সে 1 কেজি মাংস ক্রয় করবে। আবার একইভাবে ও থেকে 2 যে কেজি রয়েছে সে 2 কেজি সে মাংস সে ক্রয় করতে পারবে। তাহলে নতুন একটা পজিশন তৈরি হবে, সেটি হচ্ছে আমাদের এজ বিন্দু। এখানে দেখো প্রদত্ত চিত্রে OX অক্ষ মাংসের পরিমাণ ও Y অক্ষে মাছের পরিমাণ নির্দেশ করা হয়েছে। 8টি রেখাটি হচ্ছে আমাদের সুযোগ ব্যয় রেখা, যেখানে দ্রব্য মাছ ও মাংস ক্রয়ের বিভিন্ন সংমিশ্রণ এখানে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে শফিক যদি চায় 1000 টাকা ব্যয় করে শুধু মাংস কিনতে, তাহলে ওটি পর্যন্ত সে মাংস ক্রয় করতে পারবে, অর্থাৎ সে 4 কেজি সে মাংস ক্রয় করতে পারবে। ঠিক একইভাবে সে যদি মাংস না কিনে সে যদি মাছ কিনতে চায়, তাহলে ও আর বরাবর সে 2 কেজি মাছ কিনতে পারবে। কিন্তু শফিক 1000 টাকা দিয়ে যদি 2 কেজি মাংস আর 1 কেজি যদি মাছ কিনতে চায়, তাহলে সে যা ক্রয় করবে তার একটা নতুন বিন্দু নির্দেশ করবে। এই বিন্দুই হচ্ছে এস বিন্দু। এই বিন্দুতে সে 1 কেজি মাছ আর 2 কেজি মাংস সে ক্রয় করতে পারবে। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটি দেখো, উদ্দীপক শফিকের 2টি দ্রব্য নির্বাচনের বিষয়টি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো। নির্বাচন বলতে বোঝায় মানুষের অসীম অভাবের মধ্যে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করা। কারণ মানব জীবনে অভাব অসীম হলেও তা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ কিন্তু সীমিত। এজন্য মানুষের পক্ষে সব অভাব একত্রে পূরণ করা সম্ভব হয় না। এই সমস্যার সমাধানের জন্য মানুষ নির্বাচনের মাধ্যমে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার চেষ্টা করে। উদ্দীপকে লক্ষ্য করা যায় শফিক বাজারে গিয়ে দেখলো মায়ের দেওয়া 1000 টাকা দিয়ে 2 কেজি মাছ আর 4 কেজি মাংস সে ক্রয় করতে পারে। তখন সে অনেক চিন্তার পর 1 কেজি মাছ আর 2 কেজি মাংস সে ক্রয় করে। এটি মূলত গুরুত্ব অনুসারে অভাব নির্বাচন নির্দেশ করছে। শফিক তার প্রয়োজন অনুযায়ী সীমিত সম্পদ 1000 টাকা দিয়ে অভাব নির্বাচনের মাধ্যমে তা পূরণ করছে। সে যদি পুরো টাকা দিয়ে মাছ এবং মাংস কিনত, তাহলে অন্যটি ভোগ করতে পারত না। দুটি পণ্যই কিছু পরিমাণ কেনার ফলে সে তার সম্পদের সব থেকে ভালো ব্যবহার করতে পেরেছে, অর্থাৎ সে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভাব পূরণ করেছে। এভাবে মানুষ জীবনের সম্পদের স্বল্পতা তথা দুষ্প্রাপ্যতার কারণে অভাব নির্বাচন করে তা পূরণ করা সম্ভব হয়। এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। এই ছিল 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। 2 নম্বরটি দেখো এবার। হাফিজ তার কথার মাধ্যমে সহজে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। মানুষকে সংগঠিত করার দক্ষতা তার অপরিসীম। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালামাল সংরক্ষণের জন্য সদরঘাটে তাকে একটি ঘর দেওয়া আছে। এখান থেকে তার কর্মচারীরা তার কথা মতো দেশের বিভিন্ন স্থানে মালামালগুলো সরবরাহ করে। এখানে ক নম্বর প্রশ্নটি দেখো, অর্থনৈতিক দ্রব্য কাকে বলে? খ, প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায়? গ, হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনৈতিক কোন ধরনের দ্রব্য তা ব্যাখ্যা করো। ঘ, হাফিজের গুণাবলী কি সম্পদ? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে চলো আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখো। ক নম্বর, যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয়। খ নম্বর, প্রকৃতি থেকে পাওয়া যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রকৃতি থেকে সব সম্পদ আহরণ করতে পারে, কেননা প্রকৃতির মাধ্যমেই নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী, গাছপালা, জীবজন্তু ইত্যাদি প্রকৃতির উপাদান। বস্তুত প্রকৃতির এই সকল উপাদানই প্রাকৃতিক সম্পদ বলা হয়। গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনৈতিক ভাষায় মূলধনী দ্রব্য। যেসব দ্রব্য পরোক্ষভাবে ভোগ করা যায় না কিন্তু ভোগদ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে মূলধনী দ্রব্য বলে, যেমন যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। মূলধনী দ্রব্য বরাবরই উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এটি হলো উৎপাদনের দ্রব্য যা অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে। উদ্দীপকে হাফিজের সদরঘাটে একটি গুদামঘর আছে। তার গুদামঘরটি মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন একটি বস্তুগত সম্পদ, কারণ অর্থনৈতিকভাবে এই ঘরটি উপযোগ আছে। গুদামঘরটি দ্বারা এদেশের বিভিন্ন স্থানে থেকে আসা মালামাল সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদে উপযোগ লাভ করা হচ্ছে।
তাই সংজ্ঞা অনুসারে হাফিজের গুদামঘরটি অর্থনীতির ভাষায় একটি মূলধনী দ্রব্য। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটি দেখো, হাফিজের গুণাবলী অহস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা না থাকায় অর্থনৈতিক ভাষায় তা সম্পদ নয়। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হলো উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্য এবং বাহ্যিকতা। হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল করার সুযোগ, আর বাহ্যিকতা বলতে দ্রব্যের বাহ্যিক অস্তিত্বকে বোঝায়। উদ্দীপকে লক্ষ্য করা যায় হাফিজ তার কথার মাধ্যমে সহজে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। তার সাংগঠনিক দক্ষতাও রয়েছে, এটি তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সহজ করে দেয়। এসব গুণ হলো হাফিজের মানবিক সম্পদ। হাফিজের এই গুণাবলী সবার মধ্যে থাকে না, অর্থাৎ হাফিজের গুণাবলীর উপযোগ ও অপ্রাচুর্যতা রয়েছে, কিন্তু এই গুণাবলীর হস্তান্তরযোগ্য নয় এবং এর বাহ্যিক অস্তিত্ব নেই। তাই হাফিজের গুণাবলী মানবিক সম্পদ হলেও তা অর্থনৈতিক সম্পদ নয়। উপযুক্ত আলোচনায় বলা যায় যে হাফিজের গুণাবলীর বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্যতা না থাকায় অর্থনীতি তার সম্পদ বলে বিবেচনা করা হবে না। এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। এই ছিল সৃজনশীল 2 নম্বর প্রশ্নের উত্তর।